কিসের বাদী আছে? এ বাদী কই? কোর্টে আসবেন। আপনি ছবি তুলুন কেন মেয়ের? আমি তুলছি না। তা কেউ না রাখে? আমি তো বলি না। আপনি তো নিয়ে আসছেন এগুলো। না, ওরা ডেট যাবে, ডেটটা ফলো করবে না। কিসের ডেট ফলো করবে? ফলো করে তারা এসছে। আমাকে আপনি করতেছেন কেন? কোর্টে আসেন। আপনি কোর্টের অনুমতি দিলে? সকালের দিকে বুয়েট শিক্ষার্থী ফারদিনের যে হত্যা মামলায় সেই মামলা শুনানির জন্য ছিল এবং মামলার বাদী আগে থেকে উপস্থিত ছিলেন এবং এদিন আসামি যে আসামি বুসরাও আদালতে উপস্থিত ছিল এবং শুনানির জন্য আমরা যে নিউজ কাভারেজের জন্য কালের কণ্ঠর মাসুদ, একুশে টেলিভিশন আরিফুল, আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আরিফুল, আমি নিজে ছিলাম নিউজ কাভারের জন্য এবং এক পর্যায়ে শুনানি শেষ হয় এবং শুনানি শেষে এটা প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন এবং অস্থায়ী জামিন রাখে, জামিন স্থায়ী করে না এবং কিছুক্ষণ পরে এজলাস থেকে যে 31 নম্বর কোর্ট থেকে এজলাস থেকে আসামি বের হয়। আমি, মাসুদ এবং একুশে টেলিভিশনের সাংবাদিক ভিডিও করার জন্য সামনে যাই। ভিডিও কিছুক্ষণ করার পর আসামি পক্ষের আইনজীবীরা আমাদের বাধা সৃষ্টি করে এবং এক পর্যায়ে ভিডিও কেন নিচ্ছি বারবার তারা বলতে থাকে এবং আমরা বললাম যে আমাদের যে পেশাগত যে কাজ সেটা আমরা ভিডিও নিতে পারি এবং আমরা তো আদালতের ভেতরে ভিডিও নিচ্ছি না এবং মামলাটা যেহেতু শুনানির পর্যায়ে আছে, উনি যেহেতু এখানে আসামি, সেক্ষেত্রে আমরা শুনানির পর্যায়ে থাকলে নিতে পারি, এটা আমাদের ইথিক্সের মধ্যে আছে, এর বাইরে না। পরবর্তীতে না কেন নেওয়া যাবে এই নিয়ে বেশ কয়েকজন জামাতপন্থী আইনজীবী আমাদের উপর একটা চড়া হয়, এক ধরনের একটা বল প্রয়োগ সৃষ্টি করে এবং বলতে থাকে যে না আপনি এজলাসে চলেন। এক পর্যায়ে মানে জোরপূর্বকভাবে সংশ্লিষ্ট কোর্টে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আমরা যেতে চাইনি। আমরা সামনের দিকে আরও এগিয়ে আসি এবং 30 নম্বর কোর্টের সামনে আমরা এসে দাঁড়াই এবং ওখানেও আমাদের কোনোভাবেই ছাড়ে না। লাস্টের দিকে একুশে টেলিভিশনের যে সাংবাদিক আরিফুল ইসলাম, ওনার মোবাইলটা কেড়ে নেয় একজন আইনজীবী, আমারটা নিতে যায়, আমি সরিয়ে নিয়ে নিতে পারিনি, কিছুক্ষণ পর ফেরত দেয় কথার এক পর্যায়ে, কিন্তু এই সময় বারবার উনি জোরে করে চিৎকার দিতে থাকে এবং একটা আক্রমণ সৃষ্টি এবং মব সৃষ্টির মতো একটা পরিবেশ, অনেকগুলো আইনজীবী এখানে গুছিয়ে যায় এবং পরবর্তীতে যে 30 নম্বর কোর্টের একজন স্টাফ ছিল পুলিশ সদস্য বারবারে আস্তে কথা বলার জন্য অনুরোধ করে, কিন্তু আসলে আইনজীবী কোনোভাবেই শান্ত হয়নি এবং চিৎকার চেঁচিয়েভাবেই কথা বলতে থাকে। শেষ পর্যন্ত আদালতের এজলাস থেকে পুলিশ সদস্য আমাদের ডাকে এবং আমাদের এক পর্যায়ে এজলাসে নিয়ে যায়। আমরা সবাই যাওয়ার পর বিচারক কোনো কথা না বলেই আপনারা আসামি কাঠগড়া ঢোকেন। আমরা 3 জন সাংবাদিক কাঠগড়া ঢুকিয়ে দাঁড়াই, এরপরে আইনজীবীকে বলে আপনিও ঢোকেন। পরবর্তী আমাদের জিজ্ঞেস করে আমাদের কালের কণ্ঠ যে রিপোর্টার ছিলেন, উনি বলেন যে আমি কালের কণ্ঠের কোর্ট রিপোর্টার এবং স্টাফ রিপোর্টার আছি এবং একুশে টেলিভিশন পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আর কোনো কথা শুনবো না, আপনাদের কারাগারে পাঠানো হলো, আপনারা কোর্টের সামনে হাঙ্গামা করতেছেন। আমাদের কোনো আত্মপক্ষর যে সুযোগ সেটা দেয়নি। কিছুক্ষণ আমরা প্রায় 2 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, এর কিছুক্ষণ পর বলছে আপনারা যদি নিঃস্বার্থ ক্ষমা চান তাহলে আপনাদের মুক্তি দেবো, নাহলে আপনাদের এখনই কারাগারে পাঠানো হবে, আর কোনো আর্গুমেন্ট নেই। পরে ওই আইনজীবী ছিল যিনি আসামি পক্ষে নেন, উনি নিঃস্বার্থ ক্ষমা চাই এবং আমি তখন দেখলাম যেহেতু ক্ষমা একজনা চাচ্ছে যে না আমিও আমাদের কলিগের পক্ষ থেকে ক্ষমা চাই, বিচারক ছেড়ে দেন। মূল বিষয় ছিল আজকে এই ঘটনা। বিষয়টা হচ্ছে যে এর আগেও আমাদের আদালত প্রাঙ্গণে একাধিকবার সাংবাদিক হেনস্থার শিকার হয়েছে। আসলে ফলাফল শূন্যই হয়, সাংবাদিক যে স্বাধীনতা সেটা দিন দিনে খর্ব হচ্ছে, সেটা বলবো যে সবসময় হয়ে আসছে, এখন এটা ব্যতিক্রম। তবে অবশ্যই বিচারকের এখানে উচিত ছিলেন যে আত্মপক্ষর একটা সমর্থনের সুযোগ দিয়ে প্রয়োজনীয় সংশ্লিষ্ট করতে যে মামলাটা ওখানে পাঠানো উচিত ছিল, কিন্তু আসলে সেটা করেনি। উনি যেটা ভালো বুঝেছেন হয়তো সেটা করেছেন, কিন্তু আমাদের দিক থেকে আমরা তো কোনো অন্যায় করিনি। আমাদের যে ইথিক্স, আমাদের যে সাংবাদিকতার যে তথ্য, সে অনুযায়ী আমরা কিন্তু কাজ করেছি, আমরা কোনো ধরনের বেআইনি কাজ করিনি। আমরা যদি আদালতের ফুটেজ নিতাম বা কোনো ধরনের উগ্র সৃষ্টি করতাম বা কোনো মব সৃষ্টি করতাম, কারো গায়ে হাত দিতে, তাহলে উনি এই ধরনের শাস্তি দিতে। প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে কাজ করেছে, বিচারক উচিত ছিল আমাদের আত্মপক্ষর সমর্থনের সুযোগ দেওয়া এবং তারপরে শোনার পরে উনি যা ভালো মনে করেন তাই করতে পারতেন আর কি। এখানে আসলে এক ধরনের মব সৃষ্টি করে আমরা মবের শিকার হলাম, আবার এদিকে শাস্তির মুখোমুখি হলাম।